ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। 22 মে ফের সুপ্রিম কোর্টে হবে আইপ্যাক মামলার শুনানি। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে হলোটা কি, কেন পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি, সে বিষয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি চলে যাব নয়াদিল্লিতে। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন। বিজেন্দ্র, কি হলো, কেন পিছিয়ে গেল আবারও আইপ্যাক মামলার শুনানি? দেখো, আজকে অনেকেই অপেক্ষা ছিল কি আজকে সুপ্রিম কোর্টে কি হবে, যখন আইপ্যাক এর বিরুদ্ধে যে ইডির মামলাটা নিয়ে এসছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, সেটাতে আজকে কি বলে সুপ্রিম কোর্ট। কিন্তু যখন 27 নম্বর আইটেম এলো, কোর্ট তখন প্রায় উঠছিল। সেই সময় তুষার মেহতা সলিসিটর জেনারেল অনুরোধ করেন কোর্টের কাছে কি এটাকে এক সপ্তাহের জন্য অ্যাডজার্ন করে দেওয়া হোক, যেহেতু তারা আজকে ব্যস্ত রয়েছেন। তো আগামী 21 বা 22 তারিখে ডেট দেওয়া হোক। আগামী 22 তারিখের জন্য নেক্সট হিয়ারিং ডেট ঠিক হয়েছে, কিন্তু তখন ঠিক হচ্ছে যে কখন হিয়ারিং হবে নেক্সট। এবং তুষার মেহতা তখন বললেন কি বাকি পক্ষের তো সবার বক্তব্য বলা হয়ে গেছে, এখন শুধুমাত্র এসবি রাজু যিনি ইডির হয়ে বক্তব্য রাখবেন তার বলার কথা রয়েছে, সেক্ষেত্রে এক সপ্তাহের জন্য অ্যাডজার্ন করা হোক। এবং তখন আমরা দেখুন কপিল সিব্বল যিনি এর আগে তখনকার মুখ্যমন্ত্রীর জন্য অ্যাপিয়ার করেছিলেন, তিনিও উপস্থিত ছিলেন কোর্টে। মেনকা গুরুস্বামী যিনি ডিজিপির হয়ে অ্যাপিয়ার করেছিলেন, তিনি আজকে কোর্টে ছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, তারাও মেনে নেন ঠিক আছে 22 তারিখ তারা তাদের বক্তব্য রাখবেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি লাস্ট হিয়ারিং হয়েছিল সুব্রজিৎ 23 তারিখ, অর্থাৎ যেদিন ফার্স্ট ফেজ ইলেকশন ছিল। এবং সেদিনকার হিয়ারিং আজকের হিয়ারিংয়ের তফাৎ কি রয়েছে? তফাৎ শুধু একটাই রয়েছে কি রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন বা ডিজিপির হয়ে যিনি অ্যাপিয়ার করেছিলেন বা পুলিশ কমিশনারের হয়ে যারা অ্যাপিয়ার করেছিলেন, সেটা কিন্তু সবই পাল্টে গেছে। সেই রাজ্য সরকারও নেই, নতুন সরকার এসছে। সেই মুখ্যমন্ত্রীরও নই, নতুন মুখ্যমন্ত্রী এসছেন। সেই ডিজিপিও নন এখন, তিনি এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ টিএমসির, এবং পুলিশ কমিশনারও নয়। সেক্ষেত্রে দেখা খুবই গুরুত্বপূর্ণ হতো আজকে কি আজকে কোর্টের মধ্যে যখন সওয়াল জবাব হবে, তখন এদের হয়ে যারা এর আগে কোর্টে অ্যাপিয়ার করেছিলেন তারা কি বক্তব্য রাখেন। তবে আজকে তুষার মেহতা বলছিলেন কি তাদের খুব একটা বলার সুযোগ নেই, যেহেতু তারা ইতিমধ্যেই 23 তারিখ বা তার আগে হিয়ারিংগুলোতে বক্তব্য রেখেছেন। এখন বক্তব্য রাখার কথা ইডি এবং সলিসিটর জেনারেলের। সলিসিটর জেনারেল অনুরোধ করেছেন কি আগামী 22 তারিখ এক সপ্তাহের জন্য অ্যাডজার্ন করে দেওয়া হোক হিয়ারিং, যেহেতু আজকে তারা ব্যস্ত রয়েছেন। তো কোর্ট আজকে আগামী 22 তারিখ অবধি অ্যাডজার্ন করেছে, এবং 22 তারিখ হিয়ারিং হবে। এবং তখন মেন কোশ্চেন যেটা ছিল কি এই পিটিশনটাকে সুপ্রিম কোর্ট শুনবে কি শুনবে না, অর্থাৎ মেনটেনেবিলিটি নিয়ে যে প্রশ্নটা তুলেছিলেন কপিল সিব্বল তখনকার মুখ্যমন্ত্রী হয়ে অ্যাপিয়ার হয়ে, রাজ্য সরকারের হয়ে অ্যাপিয়ার হয়েছিলেন তিনি বিরোধিতা করেছিলেন। সেক্ষেত্রে এখন রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর আইনজীবীরা কি বলেন সেটা দেখতে হবে। এবং তুষার মেহতাই কি অবস্থান নেন এখন, কেন কি পশ্চিমবঙ্গে সরকার চেঞ্জ হয়েছে। এর আগে হিয়ারিং দিন 23 তারিখ তিনি বলেছিলেন কি রাজ্য সরকার সেখানে রুল অফ ল নেই, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে, তিনি তাদের নথিপত্র চুরি করে সেখান থেকে নিয়ে গেছেন। এবং সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা কি করে কলকাতা পুলিশের কাছে বা পশ্চিমবঙ্গ পুলিশের কাছে গিয়ে তদন্তের আবেদন করবেন, যেখানে তাদের বিরুদ্ধেই কেস করে রেখেছে পশ্চিমবঙ্গ পুলিশ, ইডির অফিসারদের বিরুদ্ধেই কেস রয়েছে। সেক্ষেত্রে তিনি অনুরোধ করেছেন কি সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক, এবং 12টা থেকে বেশি ধারা তখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবহার করা হোক, এটাও ইডি আর্জি রাখিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে। এখন দেখতে হবে আগামী 22 তারিখ হিয়ারিংয়ের দিন সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে ইডির বক্তব্য শোনার পর। বেশ বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের একবার মনে করিয়ে দেবো যে ঘটনা ঘটেছিল একেবারে সরাসরি মুখ্যমন্ত্রী পৌঁছে গেছিলেন যখন ইডির তরফে একেবারে কয়লা পাচার মামলায় অভিযান চালানো হয়েছিল। ফাইল হাতে বেরিয়ে এসেছিলেন লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি থেকে, এবং এই গোটা ঘটনায় সরাসরি ডাকাতির অভিযোগ পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এনেছিল এবং সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছিল। উল্টো দিকে ইডির আদৌ এই মামলা করার এখতিয়ার রয়েছে কিনা, এই মামলা আদৌ মেইনটেনেবল কিনা, এই প্রশ্ন তোলা হয়েছিল। এই নিয়ে অবশ্যই আজকে দেখার ছিল যে উল্টো দিক থেকে ইডির তরফ থেকে কি বলা হয়, কিন্তু এই মামলা পিছিয়ে দেওয়া হয়েছে। 22 তারিখ হবে এই মামলার শুনানি। আমাদের আরেক প্রতিনিধি সৌভিক মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, এক তো তোমার থেকে জানতে চাইবো আজকে কোর্টের কি হলো, এবং দ্বিতীয়ত সেই ব্যাকগ্রাউন্ডটাও যদি বলো যে 8 তারিখের এই ঘটনার পর হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে আজকে গোটা বিষয়টা যে জায়গায় পৌঁছলো। দেখো, মূলত আজকে সুপ্রিম কোর্টে সেই অর্থে এই মামলার কোনো শুনানি বা বিচার প্রক্রিয়া এগোয়নি। শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেন যে এই মামলা পিছিয়ে অন্য তারিখে শুনানি হোক, সেইটা তিনি চান এবং সেই আবেদন তিনি করেন, এবং তার সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। আগামী 22 মে এই মামলার পরবর্তী শুনানি হবে। এখন তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে যে আইপ্যাকের যে কর্ণধার ছিলেন প্রতীক জৈন, তার বাড়িতে এবং তার যে অফিস ছিল সল্টলেকে, সেইখানে কিন্তু ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালান। এবং যখন তল্লাশি অভিযান চলছে সেই সময় দেখা যায় যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে
তার সঙ্গে যারা পুলিশ আধিকারিক ছিলেন সেই পুলিশ আধিকারিকদের নিয়ে এই দুটি ঘটনার ফলেই কিন্তু তিনি উপস্থিত হয়েছিলেন। এবং সেই সময় ইডির আধিকারিকদের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে ইডি এই তল্লাশির সময় যে যে তথ্য তারা বাজেয়াপ্ত করেছিলেন বা তারা সংগ্রহ ছিলেন সেই সমস্ত তথ্যই কিন্তু কার্যত ছিনিয়ে নিয়ে চলে যাওয়া হয়। এবং তারা কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের কাছে এই আবেদন করেছিলেন যে মুখ্যমন্ত্রী অর্থাৎ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ডাকাতি করেছেন, এই ধরনের একটা অভিযোগ ইডির তরফ থেকে করা হয়েছিল। ফলে তারা অভিযোগ এটাও করেছিলেন যে সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে পুলিশ আধিকারিকরা ছিলেন সেই পুলিশ আধিকারিকরা কার্যত জোর করে ইডির আধিকারিকদের দিয়ে একাধিক কাজ করিয়েছেন। তারা যে পঞ্চনামা ছিল সেই পঞ্চনামা তারা তৈরি করেছিলেন তাদের নির্দেশে, অর্থাৎ সেই সময় যে পুলিশ আধিকারিকরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল তার নির্দেশে তারা সেই পঞ্চনামা তৈরি করতে বাধ্য হয়েছিলেন। এবং সেখানে তারা বলেছিলেন যে পুলিশ কর্মীরা উপস্থিত ছিল সেই পুলিশ কর্মীদের প্রত্যেকের কাছে অস্ত্র ছিল। ফলে ইডির এই আধিকারিকরা যারা একেবারে নিয়ম মেনে কাজ করতে গিয়েছিলেন তারা যদি সেখানে কোনোভাবে বাধা দান করতেন সেক্ষেত্রে কিন্তু বড়সড় একটা গোলমাল হওয়ার সম্ভাবনা ছিল এবং সেক্ষেত্রে গুলি চালনার মতো ঘটনা পর্যন্ত ঘটতে পারত। এই ধরনের আশঙ্কা ইডির আধিকারিকরা করেছিলেন। ইডির আধিকারিকরা এই আশঙ্কাও করেছিলেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে ইডির আধিকারিকদের বড়সড় কোনো ক্ষতি এমনকি প্রাণহানির মতো ক্ষতিও ঘটতে পারে, এই ধরনের আশঙ্কাও তারা প্রকাশ করেছিলেন। ফলে তুমি জানো এই মামলা যখন সেখান থেকে শুরু করে কলকাতা হাইকোর্টে এসে পর্যন্ত পৌঁছয় সেই সময় কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে সেই মামলার বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সংগঠিত করাই সম্ভব হচ্ছিল না। তারপর তুমি জানো যে এই কলকাতা হাইকোর্টেই কিন্তু একেবারে রুদ্ধদ্বার এজলাসে শুনানি হয় এবং তারপর আমরা দেখতে পাই যে এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছয় এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে মাননীয় বিচারপতিদের বারবার কিন্তু একটাই প্রশ্ন ছিল যে ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কোন মুখ্যমন্ত্রী অর্থাৎ সেই সময় মুখ্যমন্ত্রী যিনি ছিলেন সেই মুখ্যমন্ত্রী তিনি যদি এই ধরনের কোনো ঘটনা ঘটেন তাহলে অন্য রাজ্যে এই ঘটনা ঘটলে সেক্ষেত্রে তারা সামলাবেন কি করে একটা নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হবে এবং এই ধরনের একটা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এই ধরনের কোনো মন্ত্রী তিনি যদি সরাসরি যুক্ত হন সেটাও কিন্তু শোভনীয় নয়, সেই মন্তব্য সুপ্রিম কোর্ট করেছিল। সুব্রজিৎ, ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।